এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা কি জানেন? কি মনে হচ্ছে? বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা, ট্রাম্প ট্যারিফ, নাকি প্রতিবেশী দেশগুলোর টালমাটাল পরিস্থিতি? কোনটা উত্তর? আসলে এর কোনোটাই নয়। বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হলো পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলাম, যে সমস্যা ধীরে ধীরে ভারতবর্ষের শিকড়ের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নিয়ে মুখ খোলার পর হইচই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। আজ এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, বহু মানুষ আছেন যারা বিভিন্ন রকম রোগ হলে সেগুলোকে লুকিয়ে রাখতে পছন্দ করেন, আবার বহু মানুষ আছেন যারা সত্যিকে গোপন করতে পছন্দ করেন। কিন্তু দিন শেষে রোগ বা সত্যি কোনোটাকেই চাপা দিয়ে রাখা যায় না। কিন্তু যত বেশি দিন আপনি রোগকে চেপে রাখবেন বা পুষে রাখবেন, রোগ একসময় পরবর্তীতে তত ভয়ঙ্কর আকার ধারণ করে সামনে আসবে। ঠিক তেমনই সত্যির ক্ষেত্রেও যত বেশি দিন চাপা দিয়ে রাখা হবে, যত বেশি দিন সত্যকে অবহেলা করা হবে, তত বেশি সমস্যা সামনে এগিয়ে আসবে, তত বেশি বড় হয়ে বৃহৎ আকারে সমস্যা দেখা দেবে, আর তার জন্য ভোগ করতে হবে অসীম যন্ত্রণা। তেমনি এক রোগ বা বড় সত্যিকে লুকিয়ে রাখার প্রচেষ্টা হলো রাজনৈতিক ইসলাম বা পলিটিক্যাল ইসলাম নিয়ে কথা না বলা। ভারতবর্ষের ইতিহাসে সম্ভবত যোগী আদিত্যনাথ প্রথম মুখ্যমন্ত্রী যিনি এই বিষয় নিয়ে মুখ খুললেন। এই রোগ এমন এক রোগ যা ভারতবর্ষের ইতিহাসে, সংস্কৃতিতে, শিকড়ে একেবারে গেঁথে গিয়েছে, ঢুকে গিয়েছে। আর সব থেকে বড় বিষয়, এটা যে একটা বড় রোগ এটাই মানতে চাইছেন না ভারতবাসী। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি অনুষ্ঠানে যান এবং সেখানে গিয়ে তিনি প্রশ্ন করেন, ইংরেজদের আগ্রাসী নীতি, তারা 200 বছর ভারত শাসন করেছে ইত্যাদি প্রচুর বইপত্র রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সবসময় বলতে থাকি, কিন্তু কখনো রাজনৈতিক ইসলাম নিয়ে কেন কেউ উচ্চবাচ্য করে না? हम लोग इस बात को चर्चा अक्सर चर्चा करते हैं कि अंग्रेजों ने इतने वर्षों तक शासन किया, ब्रिटिश उपनिवेश की चर्चा होती है, फ्रांस के उपनिवेश की चर्चा होती है, लेकिन राजनीतिक इस्लाम की कहीं चर्चा नहीं होती। जिसने आस्था पर कुठाराघात किया, यानी ब्रिटिश उपनिवेशवाद के खिलाफ हम लड़े थे, हमारे पूर्वज लड़े थे। फ्रांस के उपनिवेशवाद के खिलाफ हमारे पूर्वज लड़े थे, लेकिन राजनीतिक इस्लाम के खिलाफ भी हमारे पूर्वजों ने लड़ाई लड़ी थी। लेकिन ये राजनीतिक इस्लाम वही है जो छांगुर के रूप में डेमोग्राफी को चेंज करके राष्ट्र माता के टुकड़े टुकड़े करने की मनसा के साथ कार्य कर रहा है। যদি এই প্রশ্ন আমরা করা শুরু করি এবং এই প্রশ্নের উত্তর যদি খোঁজা শুরু করি এবং উত্তর যদি খুঁজে পেয়ে যাই, তাহলে কিন্তু ভারতবর্ষের ভবিষ্যৎ আরো অনেক সুন্দর হবে, ভারতবর্ষের সমস্যা বহুলাংশে কমে যাবে। এবার আসা যাক রাজনৈতিক ইসলাম কি। আমি নিশ্চিত এই পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলাম এই শব্দবন্ধটা আপনাদের অনেকের কাছেই নতুন, আপনারা অনেকেই এই বিষয় সম্পর্কে খুব বেশি জানেন না। অধ্যাপক শঙ্কর শরণ বলছেন, রাজনৈতিক ইসলাম বা পলিটিক্যাল ইসলাম হলো এমন একটি বিষয় যেখানে শুধু একটা ছোট কোনো ব্যাপার না, এটা একটা বৃহৎ পরিসরে ভাবার মতো একটি বিষয়। ছোট করে বলতে গেলে অমুসলিমদের প্রতি মুসলিমদের যে আচরণ, তাদের যে মূল্যবোধ, ভাবধারা, বা কোনো একজন মুসলিম ব্যক্তির সামনে অমুসলিম ব্যক্তি কেউ থাকলে একজন মুসলিমের মধ্যে যে প্রতিক্রিয়া চলতে থাকে, সেটাই আসলে পলিটিক্যাল ইসলাম। এই রাজনৈতিক ইসলাম আসলে ভারতবর্ষকে আবারও বিভাজন করতে চায়, ঠিক যেমনটা 1940 সালে ভারতের বিভাজনের বীজ বপন করা হয়েছিল দ্বিজাতি তত্ত্বের উদ্ভব করে।
1940 সালের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম দুটি পৃথক জাতি, এদের নায়ক খলনায়ক সংস্কৃতি আচার আচরণ আদব কায়দা ঈশ্বর সাধনা উপাসনা সমস্ত কিছু আলাদা। কাজেই দুটো জাতি কখনোই এক হতে পারে না, তাদের নায়ক খলনায়ক সবই আলাদা। তাই ভারত ভাগ করে ইসলাম রাষ্ট্র এবং আরেকটি হিন্দু রাষ্ট্র তৈরি করাই হলো একমাত্র সমস্যার সমাধান। এই দ্বিজাতি তত্ত্বের ভাবনাকেই শিলমোহর দিয়েছিল কংগ্রেস এবং দুঃখে হোক অনিচ্ছার সঙ্গে হোক বা ইচ্ছাকৃতভাবে যাই হোক না কেন ইতিহাস সাক্ষী আছে ভারত ভাগ হয়েছিল। লেখক VS নাইপাল তার আউন্ডেড সিভিলাইজেশন বইতে লিখেছেন যে ভারতবাসী হলো এমন একটা জাতি যারা ইসলামের এই দ্বিজাতি তত্ত্ব বা ভারত ভাগ করা থেকে কোনো শিক্ষা নেয়নি। ডক্টর BR আম্বেদকর তার পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া বইতে স্পষ্ট করে লিখে গিয়েছেন যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম দুটো আলাদা জাতি, তারা সবসময় রাষ্ট্র বা জাতির আগে ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে। যদি কেউ মনে করে মুসলিমদের কাছে রাষ্ট্র আগে বা জাতি আগে ধর্ম পরে ধর্ম গৌণ প্রগৌণ, তাহলে তারা ভুল করবে। রাজনৈতিক ইসলামের সব থেকে বড় কৌশল হলো নিজেদেরকে সবসময় অভাগা দেখানো, ভিকটিম কার্ড খেলা। যাই হোক না কেন এটা প্রমাণ করতে চাওয়া আসলে সমস্ত ঘটনাতেই সাফার করছে তারা, ভুক্তভোগী তারা, তারা আসলে ভিকটিম, তারা রাষ্ট্রের ভিকটিম, তারা রাষ্ট্রযন্ত্রের ভিকটিম বা কোন সিস্টেমের ভিকটিম তারাই। এই ভিকটিম কার্ড চমৎকারভাবে খেলতে পারে পলিটিক্যাল ইসলাম। দুর্ভাগ্যের বিষয় ভারতের রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীরা বারবার এই মুসলিমদের ভিকটিম কার্ড খেলার ফাঁদে পা দিয়েছেন এবং তাদেরকেই সমর্থন করেছেন। ডক্টর রামধারী সিং তার সংস্কৃতিকে 4 অধ্যায়ে লিখেছিলেন, মুসলিম আক্রমণকারীরা মন্দির ভেঙেছে, হিন্দু রমণীদের উপরে অত্যাচার করেছে, হিন্দু বাড়িঘর লুটপাট করেছে, ধর্মান্তরিতকরণ করেছে, কিন্তু এত কিছু করার পরেও হিন্দুরা আহত হয়েছে, তারা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু অবাক করা বিষয় এই এত লুট তরাজ এত অরাজকতার পরেও মুসলিমরা কিন্তু কখনো অনুতাপ প্রকাশ করেনি বা তারা মনে করেনি তারা এই কাজগুলি ভুল করেছিল। আসলে এই পুরো যে সিস্টেমটা রয়েছে যেটা এতক্ষণ ধরে বলছিলাম, এই ধর্মান্তরিতকরণ হোক বা ভিকটিম কার্ড খেলা হোক বা এই পুরো বিষয়টা সামনের লোককে বোঝানো হোক, বুদ্ধিজীবীদের নিজেদের দলে টানা হোক, এই পুরো বিষয়টাই আসলে পলিটিক্যাল ইসলাম। যোগী আদিত্যনাথ আসলে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধেই লড়াই করার কথা বলেছেন। এই যে অমুসলিমদের প্রতি মুসলিমদের ধারণা, তারপর মন্দির ধ্বংস করা, হিন্দু সমস্ত জায়গাগুলিকে নষ্ট করা, হিন্দু ধর্মান্তরিতকরণ করা, হিন্দু রমণীদের উপর অত্যাচার করা, এত কিছু করার পরেও ভিকটিম কার্ড খেলা এবং বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদদের পাশে পাওয়া, এই পুরো সিস্টেমটাই হলো আসলে পলিটিক্যাল ইসলাম। যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধেই লড়াই করার কথা বলেছেন। রাজনৈতিক ইসলামের সবথেকে বড় মজার বিষয় বা তাৎপর্যপূর্ণ বিষয় হলো এরা যাদের স্বীকার করে সেই শিকারীরাই এদের পক্ষে দাঁড়ায়, তাদের হয়ে কথা বলে। যারা ভুক্তভোগী আসলেই ভুক্তভোগী হয় বা যারা শিকার হয় পলিটিক্যাল ইসলামের, তারা বুঝতেও পারে না যে তারা পলিটিক্যাল ইসলামের শিকার হচ্ছে। যেমন ধরুন ভারতবর্ষের সিংহভাগ হিন্দুরা, এরা জানে না তাদের ইতিহাস, জানে না কিভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ করা হয়েছিল, জানে না বাংলাদেশ কিভাবে হিন্দু শূন্য হওয়ার পথে, জানে না আফগানিস্তানে কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে বা পাকিস্তান হিন্দু শূন্য হয়ে গেছে, জানে না কিভাবে ভারতবর্ষের সোমনাথ মন্দির একাধিকবার ধ্বংস করা হয়েছিল। তারপরেও যখন বারবার এই প্রসঙ্গগুলো সামনে আসে ওরা বলতে থাকে এগুলো কখনো ঘটেইনি বা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বা যেটা আগে হয়েছে সেটা তুমি বর্তমানে ভাবার দরকার নেই, এখন হিন্দু মুসলিম ভাই ভাই। কিন্তু আসলে যে সেটা নয়, পলিটিক্যাল ইসলামের লক্ষ্যই হলো ভারতকে গজওয়ায়ে হিন্দ বানানো, এটা তারা বিশ্বাসই করতে চায় না। আসলে এটা হলো একটা আদর্শের লড়াই বা আরো ভালো করে বলতে গেলে একটা আদর্শের সঙ্গে অন্য একটা আদর্শের লড়াই। পলিটিক্যাল ইসলামের সব থেকে বড় ব্যর্থতা হলো ভারতবর্ষকে এখনো ইসলামীকরণ না করতে পারা।
সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে চলেছে পলিটিক্যাল ইসলাম। অন্তত বিগত বছরগুলিতে স্বাধীনতার পর থেকে যেভাবে ভারতবর্ষে মুসলিম সংখ্যা বেড়েছে বা মুসলিমদের পক্ষে একের পর এক আইন বেরিয়েছে, পাশ হয়েছে সংসদ থেকে, তাতে করে এটা খুব স্পষ্ট তারা তাদের এজেন্ডায় কাজ করে চলেছে, আর আমাদের রাজনীতিবিদরা না বুঝেই তাদের ফাঁদে পা দিচ্ছে। যেমন ধরুন, কংগ্রেস আমলে পাশ হওয়া একাধিক আইন, যেমন প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট বা ওয়াকাফ আইন, এই সমস্ত কিছুই আসলে পলিটিক্যাল ইসলামকে ইন্ধন জুগিয়েছে, একটু একটু করে ভারতের ভিতের মধ্যে গেড়ে বসার সাহস এবং শক্তি জুগিয়েছে। তাদের মূল লক্ষ্য ভারতবর্ষকে গজওয়ায়ে হিন্দ করা এবং ভারতবর্ষে শরিয়া আইন লাগু করা। আমরা এখনো দেখি বিভিন্ন জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গিয়েছে, সেখানে মুসলিম যারা ধর্মগুরু রয়েছেন তারা নিজেদের মতন আইন চালাতে চাইছেন, তারা শরিয়া আইন অন্তত মৌখিক স্তরে লাগু করতে চাইছেন। এটাই বৃহৎ স্তরে করা তাদের মূল পরিকল্পনা, মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই কালো পর্দা সরিয়ে দেওয়ার কাজটাই যেন করছেন। তিনি বলছেন যে আমরা যতদিন না সমস্যার গভীরে ঢুকবো, যতদিন ওপর সমাধান করার চেষ্টা করব, ততদিন মূল সমাধান আমরা কোনোদিনই করতে পারবো না। মূল সমস্যার গভীরে না গেলে সমস্যার সমাধানও কোনোদিন করা সম্ভব হবে না। এবং বিগত ৭৫ বছর ধরে মানুষ এটা বুঝতেই চায়নি যে সমস্যাটা কত গভীরে রয়েছে। ভারতবর্ষের ঐক্য, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, এই যে বড় বড় কথাগুলো আমরা বলি না, যে বিষয়গুলো নিয়ে আমরা গর্ব করি, সেই সমস্ত ক্ষেত্রে সব থেকে বড় হুমকি এখন পলিটিক্যাল ইসলাম। কারণ ভারতবর্ষে যদি তারা সফল হয় পলিটিক্যাল ইসলামকে আরো বেশি করে চাড়িয়ে দিতে, তাহলে ভারতের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, মূল্যবোধ, ঐক্যবোধ সবকিছুর ক্ষেত্রেই প্রভাব পড়বে। তাদের মূল লক্ষ্য ভারতবর্ষকে ভেঙে আরো টুকরো টুকরো করা। 2020 সালে দিল্লি দাঙ্গার পর দিল্লি পুলিশের একটি হলফনামায় জানতে পারা গিয়েছিল পিএফআই এবং অন্যান্য সন্ত্রাসবাদী যে গোষ্ঠীগুলি রয়েছে তাদের মূল লক্ষ্য 2047 সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা। যোগী আদিত্যনাথ ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন এই পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য। তিনি জানিয়েছেন যে প্রকৃত শত্রু আগে খুঁজে বের করা দরকার, তাদের চিহ্নিত করা দরকার। সেটা না করে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি একে অপরের দিকে দোষারোপ করছে, যার কোনো কারণই নেই। তার কারণ শত্রু তো অন্য কোথাও বসে মুচকি হাসছে। আমাদের সমাজ আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যদি কেউ কোনো কথা বলে মুসলিমদের বিরুদ্ধে বা তাদের আচার আচরণের বিরুদ্ধে, সেই বিষয়টিকে ইসলামোফোবিয়া বলে দাগিয়ে দেওয়া হয়, কিংবা তাকে বলা হয় তারা নাকি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বা তারা ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে হুমকির স্বরূপ। আসল বিষয় হলো ভারতবর্ষের মানুষ রোগটাকেই চিনতে চায় না, আর যদি রোগ আমরা চিনতে না পারি তাহলে সেই রোগের চিকিৎসা তো হওয়া সম্ভবই নয়, তাই না? তাই যোগী আদিত্যনাথ জানিয়েছেন আগে আমাদের রোগটাকে চিনতে হবে, চিহ্নিত করতে হবে, তারপরে তার চিকিৎসা হওয়া সম্ভব। এই রোগ যদি এখনই রোখা না যায় বা রোগের চিকিৎসা না করা যায়, তাহলে ধীরে ধীরে এই রোগ আরো বাড়তে থাকবে। তাতে ইন্ধন যোগাবে বিদেশি পুঁজি, বিভিন্ন এনজিও, বামপন্থীরা এবং বুদ্ধিজীবী গোষ্ঠীরা। যোগী আদিত্যনাথ সেই সাহস দেখিয়েছেন যে ভারতবর্ষের তামাম রাজনীতিবিদরা দেখাতে পারেননি। যদি স্বাধীনতার আগে যোগীজির মতন কোনো একজন ব্যক্তিত্ব থাকতেন, তাহলে হয়তো ভারত ভেঙে দুটুকরো হতো না। তার আগেই ভারতবাসী দ্বিজাতি তত্ত্ব বা পলিটিক্যাল ইসলামের আসল স্বরূপ বুঝতে পারত এবং এত প্রাণহানি, এত সম্পত্তিহানি ঘটতো না। আজ সময় এসেছে সত্যিটাকে চেনার, শত্রুকে চেনার। সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার, যাতে আর কখনো ভারতবর্ষ আগের মতো ভুল না করে। আর যদি আমরা সেটা না পারি, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের আবারও দেখতে হতে পারে বড় কোনো বিপর্যয়। তাই শত্রুকে চেনা এবং সচেতন হওয়া, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আপনারা কজন
আমার এই ভিডিওর আগে পলিটিক্যাল ইসলাম সম্পর্কে জানতেন বা পুরো ভিডিও দেখার পর আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।